নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, যার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখছেন। আমি প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাই এবং এই ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা এখনও পর্যন্ত মনে করছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সি ইডি তারা এইবারে মুখ্যমন্ত্রীকে বাগে পেয়েছেন। এইবারে একটা হেস্তনেস্ত হবে, মুখ্যমন্ত্রীকে এইবারে গারদে ভরা যাবে। এখন মানুষের এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের মনে করার পেছনে আমি মনে করি যে যেটা প্রধান বিষয় কাজ করছে সেটা হচ্ছে এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার বা এক শ্রেণীর ইউটিউবার, তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধারণাটাকে ইনজেক্ট করছেন। এখন প্রকৃত বিষয়টা কি হতে পারে, এটা কিন্তু আমার ধারণা ব্যক্তিগতভাবে। আমি হাওয়ায় কথা বলি না, যুক্তি দিয়ে কথা বলি। তো এই ধারণাটা আমি বলছি, আপনারা সহমত হলে জানাবেন, দ্বিমত হলেও জানাবেন। দ্বিমত যদি পোষণ করেন একটু রুচি বোধ সম্পন্ন হয়ে শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখি। দেখুন, আমি গতকাল একজন বিখ্যাত ইউটিউবারের আমি কন্টেন্ট দেখছিলাম। ইডি নিজের বিষয়ে যতটা না আত্মপক্ষ সমর্থন করছে, তার থেকে ইডির হয়ে তিনি বেশি সওয়াল করছিলেন। তিনি বলছিলেন যে ইডি নাকি সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার না করে সঠিক কাজ করেছে। মুখ্যমন্ত্রী নাকি ইডির বেছানো জালে পা দিয়ে ফেলেছেন এবং তিনি আরও বলছেন যে যদি মুখ্যমন্ত্রীকে সেদিনকে গ্রেপ্তার করা হতো তাহলে রাজ্যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো এবং সেই দিনই তার জামিন হয়ে যেত। তারপরে তিনি সেইটাকে কাজে লাগাতেন, ভোটের প্রচারে বলতেন যে এইভাবে অন্যায় করে আমাকে দেখো গ্রেপ্তার করা হলো, অথচ কিছুই পেল না, জামিন দিয়ে দিল। শুনুন, আমি সেই ইউটিউবারকে বলছি বা সেই ইউটিউবারের দ্বারা যারা প্রভাবিত হচ্ছেন তাদের কাছে আমি বিনয়ের সঙ্গে আমি আমার ধারণাটা রাখছি যে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আরও অদ্ভুত কথা কি জানেন, সেই ইউটিউবার বলছেন যে মুখ্যমন্ত্রী এবং ভাইপোকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে ইডি এই রাজ্যে করবে না, তাকে দিল্লিতে ডেকে নিয়ে গ্রেপ্তার করবে। একটা অদ্ভুত যুক্তি না? প্রথম কথা হচ্ছে যে এই রাজ্যে বিগত দিনে ইডি এবং সিবিআই তদন্ত করতে এসে যেভাবে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারা বা কোনো কোনো ক্ষেত্রে শাহজাহান নামক একটি নরপিশাচের বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, তাতে করে এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীর ট্র্যাক রেকর্ড ইডি বা সিবিআই খুব ভালোভাবেই জানে। তাহলে তারা যখন সেদিনকে ওই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলেন, কেন্দ্রীয় বাহিনী কি করছিল? অ্যারেস্ট করা পরের প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে ঢুকতে দিলেন কেন? মুখ্যমন্ত্রী ঢুকতে পারলেন কেন? শুধু ওই লাউডাউন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে না, সেখান থেকে একেবারে সব কিছু তুলে নিয়ে এসে তারপরে উনি ঘোষণা করলেন যে আমি যাচ্ছি এখন আইপ্যাকের অফিসে, এবং আইপ্যাকের অফিসে গিয়েও একইভাবে ফাইল, ডিভাইস, সব কিছু ওখান থেকে পেনড্রাইভ সব কিছু নিয়ে নিলেন, সদর্পে ঘোষণা করলেন আমি এগুলো নিয়ে এসেছি। ইডি সেদিনকে এই সুযোগটা মুখ্যমন্ত্রীকে দিল কেন? এটা কি ইডির পাতা ফাঁদ? কখনোই নয়। ইডি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং এই রাজ্যের শাসক দলের এই ধরনের তদন্তগুলোতে বাধা দেওয়ার ট্র্যাক রেকর্ড জানে, সেইভাবে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়ে রাখেনি কেন? আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তাহলে তাকে আটকাতে গেলে কেন্দ্রীয় বাহিনীর মহিলা শাখাকে কেন নিয়ে আসা হলো না? এগুলো আমরা বুঝি না। আমাদের কি নাক দিয়ে এখনো ওই নোংরা পড়ে নাকি?
পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এইটুকু এখন অন্তত বুঝে গেছেন। আমি ট্রেনে, বাসে, রাস্তাঘাটে, বাজারে কথা বলতে গিয়ে যা বুঝেছি, যে মানুষ এটা বুঝে গিয়েছেন যে এটা যে ঘটনাটা সেদিনকে ঘটেছে, এই ঘটনাটা প্রথমত তো যে স্বাধীন ভারতবর্ষে কোথাও ঘটেনি, এবং বিশেষ করে সেদিনকে ইডির যে মনোভাব, সেই মনোভাবটাও কিন্তু মানুষ বুঝতে পেরেছেন। সর্বোপরি বুঝতে পেরেছেন সেটিং গেমটার কথা, যে কথাটা বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলে আসছিল। আজকে দিল্লিতে তাকে নাকি গ্রেপ্তার করা হবে, ডেকে নিয়ে গিয়ে তাকে ডাকবে ইডি যে আপনি দিল্লিতে আসুন, আপনাকে গ্রেপ্তার করা হবে, আর তিনি সঙ্গে সঙ্গে একেবারে সেজে গুজে দিল্লি চলে যাবেন গ্রেপ্তার হতে। এটা কি হয়? আর দিল্লিতেও যদি তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের কর্মী সমর্থক, তারা কি দিল্লিতে গিয়ে বিক্ষোভ করবে, না রাজ্যে তারা অশান্তির সৃষ্টি করবে? আর রাজ্যে যদি অশান্তির সৃষ্টি করে, তাহলে তার জন্য কেন্দ্রীয় সরকারের এই রাজ্যতে নৈরাজ্য বন্ধ করার জন্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কেন করছে না? সেগুলো তাহলে কিছু নেই। আমাদের দেশ, আমাদের এই গোটা রাষ্ট্র চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তার তৃণমূলের ভৈরব বাহিনী, তার উপর নির্ভর করে ভারত সরকার, তারা প্রতিবেশী জঙ্গি দেশ পাকিস্তানের সঙ্গে লড়াই করছে। একথা বিশ্বাস করতে হবে। আসলে আমি বলছি, এরা হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে সেদিনকে শুনানি যখন হয়নি, সুপ্রিম কোর্টে গিয়েছে। জানি না সুপ্রিম কোর্টে কী হবে, তবে আমি আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন, সুপ্রিম কোর্ট যদি এই মামলাটা গ্রহণ করেন, হয় সুপ্রিম কোর্ট বলতে পারেন যে না, হাইকোর্টে যেমন ডেট আছে সেই ডেটেই হোক। আর যদি সুপ্রিম কোর্টও এই কেসটাকে নেয়, তাহলে আর্টিকেল 142 সেই অনুযায়ী তারা এই কেসটাকে পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে ট্রান্সফার করতে পারেন। এটা অবশ্য সুপ্রিম কোর্টের প্রেরোগেটিভ। এই ব্যাপারে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি। আর ইডি কি চাইছেন, যে সিবিআই তদন্ত হোক। মুখ্যমন্ত্রী যে সমস্ত ফাইলপত্র নিয়ে গেছেন, আপনারা কি মনে করেন যে সেই ফাইলগুলো সব উনি একেবারে তথ্য প্রমাণ সহ আবার ফেরত দিয়ে দেবেন? যে সিবিআই ওই শাহজাহানের কে ধরতে গিয়ে মার খেয়ে ফিরে এলো, যে সিবিআই আরজিকর কেসে, অভয়ার কেসে যারা বিচার দিতে পারল না, সীমা পাহুজার ভূমিকা আমরা অত্যন্ত স্পষ্টভাবে দেখেছি। প্রমাণ লোপাট হয়ে গেল। এক্ষেত্রেও যে প্রমাণ লোপাট হবে না তার কি মানে আছে? এই প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিস থেকে সমস্ত সিসিটিভির ফুটেজ অলরেডি কালেক্ট করে নিয়েছে পুলিশ। সেগুলো যে তারা মুছবে না তার কি প্রমাণ আছে? আসলে এই ব্যাপারটা হচ্ছে, গোটা যে ঘটনাটা, আমার যেটা মনে হয়, সবটাই আমি প্রথম দিনই বলেছি, এটা পুরোটাই হচ্ছে একটা নাটক। এই নাটকবাজি চলছে। অমিত শাহ মাঝখানে কলকাতায় এসছিলেন, কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার হতে পারেন পিএমএলএ অ্যাক্টে, মানি লন্ডারিং কেসে, কেন আজকে তৃণমূলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হবেন না প্রমাণ থাকা সত্ত্বেও? অস্বস্তিতে পড়ে গেছিলেন অমিত শাহ। সামনে নির্বাচন, মূল এজেন্ডা ছিল ঘুষপেটিয়া বলে একটা সাম্প্রদায়িক বিভাজন করা। সেই বিভাজনের পরেও যখন এই প্রশ্নটা মাথা চাড়া দিচ্ছিল, তখন হঠাৎ করে 2020 সালের ওই গোয়ার নির্বাচনে এই আইপ্যাকের মাধ্যমে নাকি 20 কোটি টাকার হাওলা হয়েছে, তার জন্য এতদিন পরে আজকে এসেছিলেন নাটক করতে। আসলে এই সেটিং এর বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল। কারণ এই রাজ্যে বামপন্থীদের ক্ষমতাচ্যুত করার জন্য এবং নিকেশ করার জন্য, বাংলা কথা, এই তৃণমূলকে জন্ম দিয়েছিল আরএসএস। এবং আরএসএসের প্ল্যান অনুযায়ী যে তৃণমূলের জন্ম হয়েছে, যেটা বামপন্থীরা প্রথম দিন থেকে বলে আসছে, যেমন সেটিংয়ের তত্ত্বটা ওরা উড়িয়ে দিচ্ছে, সেরকম এইটাকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু বিজেপির যিনি নবনির্বাচিত বা নিয়োগ যিনি হয়েছেন,
নিয়োজিত হয়েছেন সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক লাহিড়ী, সে পরিষ্কার বলে দিয়েছেন যে লেবার রুমে সেদিনকে যদি বিজেপি না থাকতো তৃণমূলের জন্ম হতো না। অর্থাৎ বিজেপি মাধ্যমে, আরএসএসের মাধ্যমে যে তৃণমূলের জন্ম, শুধুমাত্র বামপন্থীদের শক্তিটাকে খর্ব করা, বামপন্থীদের উৎখাত করার জন্য, এটা তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার। আর এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে। মানুষ একসময় মনে করেছিল যে তৃণমূলকে একমাত্র টাইট দিতে পারে কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি, তাই বিজেপির পক্ষে সেদিনকে মানুষ ভোট দিয়েছিলেন। বামপন্থী, কংগ্রেস, দলে দলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল এই রাজ্যের অপশাসনটাকে মুক্ত করার জন্য। বিশ্বাস করেছিল বিজেপিকে, যে বিশ্বাস ইতিমধ্যেই বিজেপি পদে পদে প্রমাণ করে দিয়েছে যে তারা বিশ্বাসযোগ্য নয়। আজকে 2019 সালে 40%, 2021 সালে 38%, আর 2024 সালের লোকসভায় 39% ভোট পায় বিজেপি। অ্যাভারেজে 40% যখন ভোট তারা অ্যাসিওর করে নিয়েছে, এখন তারা মনে করছে যে ক্ষমতায় আসতে গেলে আর 6 থেকে 7% ভোট আমাদের দরকার। আর এই 6 থেকে 7% ভোট ততদিন না কালেক্ট হবে, শুনে রাখুন পরিষ্কার, ততদিন আরএসএসের মা দুর্গা মমতাকে তারা কখনোই ডিস্টার্ব করবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করলে বামপন্থীরা ক্ষমতায় চলে আসতে পারে বা বামপন্থীদের শক্তি বৃদ্ধি হতে পারে, যেটা আরএসএসের রাতের ঘুম কেড়ে নেবে। আর আজকে সেই কারণেই যতদিন এই ক্ষমতায় বিজেপি 6 to 7% ভোট নিয়ে এসে তারা ক্ষমতায় না আসতে পারছে, ততদিন তৃণমূলকেই ক্ষমতায় রাখবে এবং মিডিয়ার মাধ্যমে বাইনারি চালাবে। আর যেদিনকে তারা পাবে 6 to 7% ভোট, তারা তো সেদিনকে নিজেরাই ক্ষমতায় বসবে। আর যতদিন না পাবে ততদিন তৃণমূলকেই ক্ষমতায় রাখবে এই আরএসএস, এই বিজেপি। দরকার হলে তারা আবারও বিরোধী দল থাকার চেষ্টা করবে। কতদূর পারবে না পারবে সেটা পরের প্রশ্ন। এবং আমি আপনাদের পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি যে যেমন শ্রমিক ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন বলে যে বিজেপি জন্ম দিয়েছিল তৃণমূলকে, সেরকম এটাও একদিন প্রমাণ হয়ে যাবে। অলরেডি মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন সেটিং তত্ত্ব, যে কতটা বোঝাপড়া নিজেদের মধ্যে। আচ্ছা বলুন তো, জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি এই রেড চলাকালীন পশ্চিমবঙ্গে 3 দিন ধরে থাকলেন, একটা কথা তার মুখ থেকে শুনেছেন এই রেড নিয়ে? আজকে যাই হোক, আমি যে কথাটা বলি যে বিজেপি এবং তৃণমূলের এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মূল তদন্ত আজকে চাপা পড়ে যাবে। আজকে অভয়া বিচার পায়নি, এটারও বিচার হবে না। একটা অ্যানার্কি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে, হয়তো সেটাই দিল্লি এবং কলকাতার সরকার চায়। আজকে মানুষকে এইটা বুঝতে হবে। এইটা মানুষকে বেশি বেশি করে বোঝাবার জন্য আমার মতন একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আমার মতামতটা আপনাদের কাছে রাখলাম। যদি ভালো লাগে একটু অন্যদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত আপনারা জানাবেন। আজকে এটুকুই। কিচ্ছু হবে না, আমি আপনাদের বলে রাখছি, কিচ্ছু হবে না। নির্বাচন চলে আসবে এবং নির্বাচনটাও হয়তো তৃণমূলকে ছেড়ে দেবে বিজেপি। এত এসআইআর, এত ঢক্কানিনাদ, যত গর্জাচ্ছে তত বর্ষাবেও না, দেখে নেবেন। কেন্দ্রীয় বাহিনী আসবে, পুতুলের মতন দাঁড়িয়ে থাকবে, সেদিনকে যেমন ওই ইডি রেডের সময় দাঁড়িয়েছিল। সুতরাং কি হবে সেটা আশা করি, আমার যে মতামত আমি রাখলাম, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা উভয়ই তাকিয়ে থাকি কি হচ্ছে তার দিকে, ঘটনা পরম্পরার দিকে। তবে আমি নিশ্চিত কিচ্ছু হবে না। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।